তিনি হচ্ছেন এগিয়ে কাকু, তার উদাহরণ। কাকুরা যে এত এগিয়ে যেতে পারে, মানে এত সেলিব্রিটি হয়ে গেছেন এখন। ওই ইএসআই হসপিটালে গতকাল যাওয়ার পর লোক ধেয়ে গিয়েছিল দেখার জন্য, একবার দেখবো, মানে অমিতাভ বচ্চন শাহরুখ খানের জায়গায় চলে গেছেন। তো সাহেবকে তো ছোঁয়া যাবে না, কাকু তো দেখিয়ে দিল ক্যারিশমা কাপুর কাকে বলে, কাকু তো দেখালো। এই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের সাথে লোকসভা ইলেকশনে অনিবার্য সম্পর্ক আছে। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন পরে যে নমুনা নেওয়া হলো, আমি যতটুকু জানি 30 মে 2023 তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ফেলে রেখে দেওয়া হয়েছিল। সে অ্যাক্টিং করে যাচ্ছিল, কখনো যে শাহরুখ খান হচ্ছিল, কখনো যে সলমান খান হচ্ছিল, কখনো দেব হচ্ছিল, কখনো সায়নী হচ্ছিল। এটা সকলে জানে, গোটা পশ্চিমবঙ্গের 11 কোটি লোক জানে অভিনয় করছে, শুধু মাতাবাগুলো জানে না, শুধু ইডি বুঝতে পারছে না। 134 দিন পরে তার কণ্ঠস্বরের নমুনা অবশেষে নেওয়া গেল। এই নমুনাটাকে নিয়ে আবার কোনো বিকৃতি হবে না তো? এইটাকে কোনো বিকৃত করে কাউকে বাঁচানোর চেষ্টা হবে না তো? আর এই নমুনাটাকে নিয়ে তার বাস্তবায়ন ঘটাতে গিয়ে লোকসভা ইলেকশন চলে যাবে না তো? আবার কোনো অঙ্ক কষবে না তো? নাকি চাপ দেওয়ার চেষ্টা? কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। দীর্ঘদিন ধরে কালীঘাটে কাকুকে রাখা হয়েছিল এসএসকেএম হসপিটালে, রাজ্যের একটি সবচেয়ে ভালো হসপিটাল বলা চলে। এতদিন পর, যেখানে বহুদিন আগে কালীঘাটে কাকুর ভয়েস স্যাম্পেলের জন্য আদালত অবধি অনুমোদন দিয়ে দিয়েছে, সেখানে এতদিন পর 134 দিনের মাথায় অবশেষে রাত বিরেতে তৎপরতা দেখা গেল। কি মনে হচ্ছে বিষয়টা? দেখুন, 30 মে 2023 তাকে গ্রেপ্তার করা হয়েছিল দীর্ঘ সময় পর। তারপর গত অক্টোবর মাসে তার কণ্ঠস্বরের নমুনা তদন্ত করার নির্দেশ দিয়েছিল। এত কিছু গেল, কালীঘাটের কাকু প্রায় লোককে তেড়ে যায়, জানি, দেখতে পেলেই তেড়ে যায়, এবং তিনি অত্যন্ত কনফিডেন্ট। মানে তিনি হচ্ছেন এগিয়ে কাকু, তার উদাহরণ। কাকুরা যে এত এগিয়ে যেতে পারে, মানে এত সেলিব্রিটি হয়ে গেছেন এখন। ওই ইএসআই হসপিটালে গতকাল যাওয়ার পর লোক ধেয়ে গিয়েছিল দেখার জন্য, একবার দেখবো, মানে অমিতাভ বচ্চন শাহরুখ খানের জায়গায় উনি চলে গেছেন। তো কালীঘাটের কাকু এই জায়গায় গেলেন কী করে? গেলেন, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, আমার সাহেবকে ছোঁয়া যায় না। তো সাহেবকে তো ছোঁয়া যাবে না, কাকু তো দেখিয়ে দিল ক্যারিশমা কাপুর কাকে বলে, কাকু তো দেখালো। আমি তো অনেক দিন আগেই বলেছিলাম 3rd ডিগ্রি প্রয়োগ করাবো। আপনি বলবেন একজন বয়স্ক লোকের উপরে 3rd ডিগ্রি লাঠিপেটা প্রয়োগ করতে বলছেন, আপনি যেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটা কি মানায়? ঠিক মানায়। আমরা তো কাজীর বিচারটা জানি। কাজীর বিচার করতে একজন খুনিকে, প্রধানমন্ত্রীকে হত্যা করার পর চোখের সামনে খুনির বিচার করতে 20 বছর লাগে। কাজীরা লাগায় না, অন্তত কাজীরা ওটা 2 ঘন্টাতে সেরে দেয়, অত লাগে না কিছু, খালাস করে দেয় কাজীরা। এটা করতো কোথাও কাজীর বিচার হয়তো ভুলভাল ছিল, কিন্তু গোটা দেশ 700 বছর ধরে কাজীর বিচারে চলেছে। এই আমরা বিচার করতাম, আমরা বিচারক ছিলাম। আমাদের যে পেশা, এটা বিচার সংক্রান্ত। কাজী মানি হলো বিচারক, কাজী শব্দের বাংলা অর্থ হচ্ছে বিচারক। তো আমরা এই কাজটা করে এসেছি দীর্ঘদিন ধরে, জানি। তো 3rd ডিগ্রি প্রয়োগ দরকার ছিল। 3rd ডিগ্রি প্রয়োগ গরিব লোকদের উপর হবে, প্রভাবহীন লোকদের উপর হবে, অসহায় লোকদের উপর হবে, সবল প্রভাব সম্পন্ন লোকদের উপর হবে না, ধনী লোকদের উপর হবে না। এক আজব পরম্পরা আমাদের এই দেশের, আমাদের এই সমাজের। অবশেষে কালীঘাটের কাকু কোন এক অজ্ঞাত কারণে কোথা থেকে নির্দেশ এসেছিল জানি না, এসএসকেএম হসপিটালে যারা কর্তৃপক্ষ, তাদের উপর কোথা থেকে চাপ এসেছিল জানি না, অথবা কোথাও উপরমহলের অঙ্গুলি হেলন ছিল জানি না। আমি গত পরশু একটা বড় রাজ্যের বা দেশের একটা অন্যতম টিভি চ্যানেলকে বলছিলাম যে আপনারা যে এই দুজনের দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন, প্রবীণ নবীনের দ্বন্দ্ব, একদিকে মাননীয়া মানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর একদিকে আমাদের অভিষেক বাবু অর্থাৎ স্বামী বিবেকানন্দ। মানে যতই অভিযোগ হোক, তিনি স্বামী বিবেকানন্দ। মানে তাহলে কে স্বামী বিবেকানন্দ নয়, আমি এটা বুঝতে পারছি না ঠিক। আমার মনে হয় কুন্তল শান্তনুরাও স্বামী বিবেকানন্দ, তরুণ না? কুন্তল, শান্তনু, অয়ন, গোপাল, দলপতি, আর জেন্ডারের প্রবলেম আছে এমনি, ওই হৈমন্তী, অর্পিতা, এরাও কিন্তু স্বামী বিবেকানন্দ। জেন্ডারটার প্রবলেম, ওটা তো নারী। তো মাননীয়ার ক্ষেত্রে কিন্তু জেন্ডারটা প্রবলেম না, খেয়াল করে দেখেছেন কি? জেন্ডার অতিক্রম করে দিয়েছে উনি, সব কিছুর ঊর্ধ্বে, জেন্ডারের ঊর্ধ্বে। কারণ উনি তো আগে ছিলেন মা সারদা,
তারপর রানী রাসমণি, তারপর তার মুখের আদলে মা দুর্গার প্রতিমা, এগুলো সব নারী ছিল, সবগুলি মা মা মা, দেখেছেন তো মা। এখন কিন্তু উনি জেন্ডারে টপকে গেছেন, উনি এখন কে? শ্রী চৈতন্যদেব, উনি এখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জেন্ডারের তোয়াক্কার করছেন না। ফলে আমি কালীঘাটের কাকুর ক্ষেত্রে যেটা বলছিলাম, যে কালীঘাটের কাকুরকে ধরে তার কণ্ঠস্বরের যথার্থ পরীক্ষা করে এবং সেটার সঙ্গে যথার্থভাবে তৎপরতা দেখিয়ে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে আসল রাঘব বোয়ালদের, আসল আমি আগেই বলেছি, ছোট ছোট খালবিল থেকে নদী, নদী থেকে সমুদ্র, সমুদ্র থেকে মহাসমুদ্রে, এটা তো ধায়, জলের গতি ধায়, দুর্নীতির গতি তো কোথায় থাকবে? কুন্তল শান্তনু টাকা নিয়ে পালিয়ে গেছে, কাউকে না দিয়ে হতে পারে কোনোদিন? এই টাকা নিতে দেবে? নাকি মানিক সুবীর দুর্নীতি করেছে, কাউকে না দিয়ে হতে পারে? মাথাকে নিশ্চয়ই দিতে হবে, নাহলে হবে না, হয় কি? তো আমার প্রশ্ন হচ্ছে যে কাকুর কণ্ঠস্বর পরীক্ষা যদি করে রাঘব বোয়ালদের ধরে, মানে ধরাটা শুধু করলে হবে না, ধরা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেখতে হবে তৃণমূল দল এইরকম নিজেদের মধ্যে এই নবীন প্রবীণের দ্বন্দ্ব রেখে নিজেদেরকে লোকসভা ইলেকশন আগে দুর্বল করবে, যাতে করে লোকসভাতে বিরোধী অর্থাৎ বিজেপি বেশি আসন পেতে পারে। এরকমই করে দেবে, নিজেদের মধ্যে একটা মেয়ে কি অভিনয় করবে, জাস্ট একটা অভিনয়। এই যেমন ঝগড়াঝাটি হচ্ছে, এই যেমন অভিষেকবাবু বলছেন আমি ড্রাইভার ছাড়া কোথাও যাব না, কোনো লোকসভা কেন্দ্র দেখবই না, ওর অভিমান হয়েছে। নেতাজি স্টেডিয়ামে মাওনিয়া ছবির পাশে আমার ছবি ছিল না, কেন ছিল না? আমার নবীন মাওনিয়াকে এত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে, এবার সন্ন্যাসিনী হওয়া উচিত, সন্ন্যাসিনী সাধিকা পরিব্রাজিকা হয়ে বেরিয়ে যাওয়া উচিত। তুমি এখন আর থাকবে কেন? এখন অভিষেক থাকবে, নতুন রাজকুমার, তো রাজতন্ত্র, এটা হচ্ছে তৃণমূলই ডাইনাস্টি। এই সাম্রাজ্যবাদের একজন যাবেন একজন আসবেন, এটা তো নিয়ম, এটা তো পদ্ধতি না? যেমন আকবরের ছেলে জাহাঙ্গীর, এরকম টাইপের একটা পদ্ধতি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কালীঘাটের কাকু কার্যত বলেছিল একটা সময় যে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না, এই প্রভাবশালী। দীর্ঘদিন ধরে দেখা গেল কালীঘাটে কেউ কণ্ঠস্বর নেওয়া যাচ্ছিল না, অবশেষে এই যে কণ্ঠস্বর নেওয়া গেল, কণ্ঠস্বর পরীক্ষার জন্য যে ফরেন্সিকে গেল, এটার ফলে কি এই প্রভাবশালী বা এর পেছনে যে আছে সেটা কি কোনোভাবে ধরা পড়ে? একটা আমি গত দিনে টিভি চ্যানেলে যেটা বলছিলাম তাতে এইটা তুলছিলাম, আপনি মূল জায়গায় জানেন, আপনাদের মতো সাংবাদিকদের বোঝা মুশকিল আছে, এ কঠিন জিনিস বলছি আমি। এই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের সাথে লোকসভা ইলেকশনে অনিবার্য সম্পর্ক আছে। এই যে কাজটা আপনি, এই যে নবীন প্রবীণের দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন, সুব্রত বক্সিকে মানছে না ওই আমাদের কুণাল ঘোষরা, এইটার মধ্যে আছে যে বিজেপি বেশি আসন পাবে। আর অভিষেক বাবুরা দায়িত্ব নিয়ে বলবে আমি যেহেতু প্রচারে ছিলাম না তাই বিজেপি অনেক আসন পেয়ে গেছে, আমি যদি প্রচারে থাকতাম, ডায়মহাবাদের বাইরেও যদি আমি যেতাম, অন্য লোকসভা কেন্দ্রে যদি প্রচার করতাম, বিজেপি এত আসন পেত না, তৃণমূলই পেত। তার গ্রহণযোগ্যতা প্রমাণ করার ব্যবস্থা হচ্ছে। আমার কথা ক্লিয়ার? এইটা করাচ্ছে কেন অভিষেক, এটা করতে হচ্ছে কেন, অর্থাৎ তৃণমূলকে হারাতে হচ্ছে কেন? তৃণমূলকে হারাতে হচ্ছে মানে উত্তর যেটা কী বলছি আমি, ধরা যাতে তিনি না পড়েন। তিনি কী করলে ধরা পড়বেন, সমস্যা পড়বেন? এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে প্রকৃত অর্থে যদি সিবিআই পদক্ষেপ দেয় তবে ক্লিয়ার। তো আমরা চিৎকার চাচামি করছি, ধরিয়ে দিচ্ছি তো আমরা। ব্রহ্মা জানে গোপন কর্মটি, মাসুম আক্তারও জানে, বা আমরাও জানি গোপন কর্মটি, ধরে ফেলছি না? তাই কালীঘাটের কাকু যে সুস্থ ছিল, প্রমাণ হয়ে গেছে, তাকে যেই অ্যাম্বুলেন্সে তুলেছে সে দৌড়ে চলে যাচ্ছে, দেখলেন না, হাঁটছে অ্যাম্বুলেন্সে, তাকে কোনো গাড়ি করে তুলতে হচ্ছে না, হেঁটেই চলে যাচ্ছে, তিনি স্ট্রেচারে তুলতে হচ্ছে না। এটা বোঝা যাচ্ছে তো পুরোটা যে অভিনয়, বাচ্চারাও জানে, সবাই জানে। এই বিগত 3 মাস ধরে 300 কত 130 দিন না কদিন 34 দিন অভিনয় করে গেল,
জাস্ট অভিনয়। ওইদিকে সায়নী আছে, সে বলছে কার্জন গেট নাকি এই তৃণমূল আমলে তৈরি হচ্ছে, সেও তো ভালো অভিনেত্রী। এটা তৈরি হয়েছিল 1903 সালে। কার্জন গেট বর্ধমানে কবে তৈরি হয়েছিল? 1903 সালে, ব্রিটিশ আমলে, ব্রিটিশরা তৈরি করেছে লর্ড কার্জনের সময়, তার নামাঙ্কিত। বঙ্গভঙ্গ ছিল না, মনে পড়ে তো? লর্ড কার্জন মনে পড়ে? 1905 সাল বঙ্গভঙ্গ মনে পড়ে? 1903 সালে কার্জন গেট। তো 1903 কোথায় আর 2023 কোথায়? জাস্ট বাউন্ডারিয়া তৈরি করে দিলেন। আচ্ছা, ওনার কি শাস্তি হয় বলুন? এই যে ইতিহাস বিকৃতি করেছেন, তার জন্য কি শাস্তি আছে? কিচ্ছু নেই। তাহলে এত বড় বড় মিথ্যাচার, ভ্রষ্টাচার, বিকৃত করা, ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে, কত বড় উদ্ধত্ত! সে নাকি যুবনেত্রী, সে কী করে, তার যোগ্যতা কি? 2-4টে পচা সিনেমা করা আর প্রবলভাবে গালাগাল দেওয়া, খিস্তি এটা যোগ্যতা। তাহলে স্যার আপনি একটু একটা কথা একটু আগে বললেন যে কার্যত কালীঘাটে কাউকে নিয়ে একটা নাটক হয়েছে। রাজ্যের একটা সরকারি হাসপাতাল SSKM-এর মধ্যে হসপিটাল, যেটা সব থেকে সেরা বলা যেতে পারে, সেই হসপিটালে এত দীর্ঘদিন ধরে যেটা চলছে, তাহলে এর সঙ্গে কোনোভাবে কি হসপিটালের সঙ্গে কর্মকর্তা তাহলে যুক্ত আছে? একদম তো। কেন SSKM-এ নিয়ে যাওয়া হয়েছিল? ও তো বেসরকারি হসপিটালে ছিল। SSKM-এ নিয়ে যাওয়া হয়েছিল এই অভিনয়টা করার জন্য। SSKM-এ কার্ডিওলজি ডিপার্টমেন্টে যিনি হেড, আমি একজন দেখছিলাম, তিনি বলছেন যে আমি কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে চাইছি, আমাদের কর্তৃপক্ষ করতে দিচ্ছে না। ঠিক আছে, কর্তৃপক্ষ করতে দিচ্ছে না, আর আদালতে ঝাড় খাচ্ছি আমরা। আচ্ছা বলুন তো, সরকারি হসপিটালে কোনো ডাক্তার, নেতা নয়, মন্ত্রী নয়, কিচ্ছু নয়, ট্রিটমেন্ট করতে তো সরকারি হসপিটাল আছে। তবে ধরুন আপনি ট্রিটমেন্ট করবেন, আপনার শরীর খারাপ আছে, আমার গলা বসে আছে, এই যে আমার ট্রিটমেন্ট করতে, আমি তো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আমার ট্রিটমেন্ট করতে এই SSKM-এর ডাক্তার আমার বাড়ি চলে আসবে কি? বলুন, উত্তর দিন আমাকে, আসবে না। কিন্তু অনুব্রত ট্রিটমেন্ট করতে ওই আমাদের বোলপুরে হসপিটালের ডাক্তার তার বাড়ি চলে গেছিলো, সরকারি হসপিটালের ডাক্তার তা গিয়েছিল তো। অনুব্রতকে সে কোনো সরকারি বড় পোস্টে আছে না, প্রধান না মন্ত্রী, তাও তো নয়, সেটা পার্টি করে, একটা রাজনীতি করে, আর কিছু লোককে মারধর করে, খুন খারাপি করে, এই কয়লা বালি এসব চুরি করে, গরু চুরি করে, এইসবগুলো অভিযোগ আর কি। আর তার দেহরক্ষীর 150 কোটি টাকার মালিক হয়, দেহরক্ষী বডিগার্ডের। তার তিনি কত কোটি টাকার মালিক, কত হাজার, ব্যাখ্যা দরকার, চুরি করে, মানে এক কথা চুরি করে, এটা হচ্ছে তার সার্টিফিকেট। তাকে দেখতে সরকারি হসপিটালের ডাক্তার, বোলপুর হসপিটাল না কি হসপিটালের ডাক্তার, তার বাড়ি চলে গেছে। তা ডাক্তাররা কত বিক্রি হয়, অর্থাৎ MBBS পাস করার পর, MD MS করার পর আমাদের এই বঙ্গ জনজাতির পচনটা দেখেছেন? একজন অধ্যাপক, একজন ডাক্তার, একজন শিক্ষাবিদ, একজন চিন্তাবিদ, একজন লেখক, একজন সাহিত্যিক, হ্যাঁ, একজন চিত্রকর, সবাই বিক্রি হয়ে যায়। কি আজব না, কি আজব জনজাতি না বাঙালি জনজাতি, আপনি এইটা ভাবুন। তাই কালীঘাটের কাকু এখন তো সেলিব্রিটি, এখন ওনাকে সিনেমায় নিতে পারেন, 70 বছর বয়সও সেলিব্রিটি হয়ে গেছেন, তাকে লোক এখন ধেয়ে পড়ে দেখছে, কেমন দেখতে কালীঘাটের কাকু। সত্যি আপনি ছুতে পারলে ধন্য হয়ে যাবেন। কালীঘাটের কাকুকে তো এটা করে দিতে পারে, কোনো আশ্রম করে দিতে পারেন তো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জায়গায় তো কালীঘাটের কাকুই নিয়ে নেবে। যদি মাননীয় রামকৃষ্ণ হতে পারেন, তাহলে কালীঘাটের কাকুই বা কী দোষ করলো? সব দেবদেবীর নামগুলো সব দিয়ে দিন না, কুন্তলের নামে একটা দেবদেবী হয়ে যাক, শান্তনুর নামে, আপনি পাগলামি বুঝতে পারছেন? এটা কি কোনো রাজ্য চলছে? মহাপুরুষ মনীষী সকলকে অপমান করা পরম্পরা চলছে। সবচেয়ে বেশি অপদস্থ অপমান করছে কে করছে? যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরকে করছে অপমান, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে, সকাল বিকেল অপমান করা হচ্ছে। চাপে পড়ে তার গানটাকে নাকি রাজ্য সঙ্গীত করছিল, গানটাকে অপরিবর্তিত রাখা হয়েছে, এটা বেশ ভালো লক্ষণ। অবশেষে দমেছে আর কি। আবার বিজেপি দেখি কদিন আগে গীতা পাঠ হচ্ছিল না, এই গীতা পাঠে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেখানে কাজী নজরুল ইসলাম, আমার চোখে অত ভালো সমাজসঙ্গীত কেউ লিখতে পারেনি, আমার চোখে, অন্য কারো চোখে যাই না। তো কাজী নজরুল ইসলাম, তিনি ধর্ম, জাতি, বর্ণ, গোত্র, গোলামি সব কিছুর ঊর্ধ্বে ছিলেন। তিনি কাজী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা কোনো তো দোষ না। আমি কাজী পরিবারে জন্মগ্রহণ করেছি, এটা কি আমার দোষ না? এটা আমার গুণ, কিচ্ছু না, দোষও নয়, গুণও নয়। হ্যাঁ, আমাদের একটা পারিবারিক ঐতিহ্য আছে, এটা মানতে পারি, কি দোষ গুণ নয়, এটা আমার কোনো ক্রেডিটও নয়। যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তার কোনো ক্রেডিট নয়, যে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এটা কোনো ব্যর্থতা নয়। আমরা সকলের মানুষ, বাকিটা ভাগ্য। তো কাজী নজরুল ইসলাম তার কার্যাবলীর দ্বারা তার উদারতা, তার মহত্ব প্রমাণ করেছেন বারে বারে, যার জন্য মুসলিম সমাজ তাকে কাফের বলতো। আমাকে কেউ কাফের বলে, আমি পরোয়া হই না, আমার পরিচয় ভারতীয়, আমার পরিচয় আমি মানুষ, এটা আমার পরিচয়।
তো আমি বিজেপির একজন কালচারাল সেলের একজনের দেখছিলাম ফেসবুকে দিনের পর দিন লিখছিল, আমি ওদের কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার খুব খারাপ লেগেছে যে নজরুল ইসলাম একটা নেড়ে মুসলমান, কি মানে মুসলমান, তার মুসলমানদের নেড়ে মনে করো তো, তাই নেড়ে মুসলমান নেড়েটা যুক্ত করলাম আমি আর কি। তো মুসলমান তাই তার শ্যামাসঙ্গীতকে ওই হে পার্থসারথী যে গানটা, সেটাকে লোককণ্ঠে গীতা পাঠে এটা চুজ করেছে কে? আমি যতটুকু জানি এটা নরেন্দ্র মোদীজি চুজ করেছেন, বিভিন্ন সাধু সন্ত মহারাজরা চুজ করেছেন, যারা এটাকে পছন্দ করেছেন, RSSের যারা কর্তা ব্যক্তি তারাও চুজ করেছেন, সকলে মিলে এটা নির্ধারিত করেছিল এই গানটা হবে ওই অনুষ্ঠানের থিম সংস গান আর কি, মানে শ্যামাসঙ্গীতটা। তো তিনি বলছেন যে আমরা লজ্জা ধিক্কার জানাচ্ছি, একটা মুসলমান কবি আর কি কবি পাওয়া গেল না, তার শ্যামাসঙ্গীতটা ওখানে ব্যবহার করা হচ্ছে। তার শ্যামাসঙ্গীত এই তার গানটাকে ওখানে গিয়ে অপবিত্র করা হচ্ছে গীতাকে। আর যারা এটার আয়োজক, অর্থাৎ আয়োজক, আমি তো বিজেপিকে আয়োজক বলবো না, আমি বলবো আয়োজক কারা, ওই সাধু সন্ন্যাসী, বিভিন্ন সাধু সন্ত থেকে আরম্ভ করে মহারাজ স্বামীজি, এরা হচ্ছে আয়োজক, তাদেরকে ধিক্কার জানিয়েছে। আচ্ছা এইটা জানিয়েছে, এটা তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। তো বিজেপির কালচারাল মোর্চার রাজ্য কমিটির সদস্য যে কেউ প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে? কেউ করেনি। কোনো দেশপ্রেম নেই, অসাম্প্রদায়িকতা কোথায় বলুন? একদিকে নজরুল নিগৃহীত হচ্ছে, অসম্মানিত হচ্ছে। মাননীয় একবার বলেছিলেন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম, অর্থাৎ নজরুল কেবল মুসলমানদের কবি। যতই শ্যামাসঙ্গীত লিখুক, বিজেপির ওই অংশের লোক মনে করছে নজরুল কেবল মুসলমানদেরই। শ্যামাসঙ্গীত কোনো পবিত্র জায়গায়, নজরুলের মুখে যা লেখা, নজরুলের লেখা শ্যামাসঙ্গীত কোনো পবিত্র জায়গায় যেখানে গীতা পাঠ হবে সেখানে গাওয়ানো যাবে না। আপনি বলবেন ও তুচ্ছ লোক, না তুচ্ছ লোক তো, সে সোশ্যাল মিডিয়াকে তাকে গ্রেপ্তার করেনি কেন? তাকে পার্টি থেকে তাড়ায়নি কেন? তাকে গ্রেপ্তার করা হয়নি কেন? তার বিরুদ্ধে মামলা হয়নি কেন? তাকে পার্টি থেকে তাড়ায়নি। আমি কাজে আমার গায়ে লাগছে। নজরুল ইসলামকে যে রাজ্যে অসম্মান করা হয়, তারা আবার দেশপ্রেমের কথা কী বলবে? তারা শ্যামাসঙ্গীতের কথা কী বলবে? কী অধিকার আছে? দেখুন সোশ্যাল মিডিয়া খুঁজে, কালচারাল কমিটি, রাজ্য কালচারাল কমিটির সাথে যুক্ত। কী করে হয় এটা? হ্যাঁ, সাধারণ লোক নয়, রাজ্য কালচারাল কমিটির সাথে যুক্ত সে। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন পরে যে নমুনা নেওয়া হলো, আমি যতটুকু জানি 30শে মে 2023-এ তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ফেলে রেখে দেওয়া হয়েছিল। সে অ্যাক্টিং করে যাচ্ছিল, কখনো সে শাহরুখ খান হচ্ছিল, কখনো সে সলমান খান হচ্ছিল, কখনো দেব হচ্ছিল, কখনো সায়নী হচ্ছিল। এটা সকলে জানে, গোটা পশ্চিমবঙ্গের 11 কোটি লোক জানে অভিনয় করছে। শুধু মাতাবাগুলো জানে না, শুধু ইডি বুঝতে পারছে না। 3rd ডিগ্রি প্রয়োগ করা হয়নি, বারে 3rd ডিগ্রি প্রয়োগ করতে বলেছিলাম। সে চূড়ান্ত সুস্থ, ওই ইডি অফিসারের চেয়েও সুস্থ, কারণ হেঁটে হেঁটে চলে গেছে অ্যাম্বুলেন্সে। যখন হাঁটা দরকার ঠিক হেঁটে নিয়েছে, যখন সাংবাদিকদের তেলে মারতে যাওয়া দরকার ঠিক মারতে গেছে। এটা পুরো অভিনয় ছিল, যাতে করে সাহেবকে ধরা না যায়, তারই তো বক্তব্য ছিল এটা। এত সুন্দর অভিনয় করলো, তাকে সিনেমা এখন টালিগঞ্জে যোগদান করানো যেতে পারে, অন্য কোনো রোলে, মানে গুন্ডা বদমাশের রোলে তাকে ঢোকানো যেতে পারে। এখন এর এতদিন পরে 134 দিন পরে তার কণ্ঠস্বরের নমুনা অবশেষে নেওয়া গেল। এই নমুনাটাকে নিয়ে আবার কোনো বিকৃতি হবে না তো? এইটাকে কোনো বিকৃত করে কাউকে বাঁচানোর চেষ্টা হবে না তো? আর এই নমুনাটাকে নিয়ে তার বাস্তবায়ন ঘটাতে গিয়ে লোকসভা ইলেকশন চলে যাবে না তো? আবার কোনো অঙ্ক কষবে না তো? নাকি চাপ দেওয়ার চেষ্টা? তৃণমূল সরকারকে চেপে রেখে দেওয়া হলো এখানে, তৃণমূলদেরকে। আমাদের অনুগত না থাকলে এই নমুনাটাকে এফেক্ট করে দেবো, এইটা সাইড এফেক্ট হয়ে যাবে, এমন যাতে না হয়। সত্য সত্য প্রকাশিত হোক। যদি হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতলা প্রাইমারিতে দুর্নীতির দায়ে জেলে যেতে পারে, হ্যাঁ মুখ্যমন্ত্রী হরিয়ানার ওম প্রকাশ চৌতলা, বাংলায় এটা হবে না কেন? বাংলায় কেন পার্থবাবুদের কাছে কি আটকে যাবে? যদি প্রকৃত দুর্নীতি করে তাকে যেই করুক, সে আপনি আমি আর যেই করুক, সে মহাপুরুষ করুক, করে তো মহাপুরুষ হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ তো মহাপুরুষ, অভিষেক বাবু তো মহাপুরুষটা অলরেডি হয়ে গেছেন। যারা অভিষেক বাবুর বিরুদ্ধে বিভিন্ন দাগছেন, তাকে দুর্নীতিগ্রস্ত বলছেন, চোর বলছেন, যারা রামকৃষ্ণ পরমহংসদেবকে চোর বলছেন, মানে একে বলছেন মমতা ব্যানার্জিকে, পরোক্ষভাবে মমতা ব্যানার্জি রামকৃষ্ণ পরমহংসদেব এ তো প্রচার করেছে। আচ্ছা, এই মহাপুরুষদের সাথে এদের যুক্ত করে এই যে খিল্লি করা হচ্ছে, যারা রামকৃষ্ণদেবকে শ্রদ্ধা করেন, যারা স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করেন, তারা গর্জে উঠছেন না কেন? আমি এটা বলতে চাইছি, সত্যি কি শ্রদ্ধা করেন? সত্যি কি শ্রদ্ধা করেন? ও পাড়ার পল্টু, এ পাড়ার পকেট বার কি মহাপ্রভু রাম বলে আপনাদের গায়ে লাগবে না? আপনাদের কেমন ধর্ম সংস্কৃতি বুঝে পাই না। ও পাড়ার পল্টু পকেটমারি করে এইমাত্র বেরোলো, ও পাড়ার গদা এইমাত্র ধর্ষণ করে বেরোলো, তার নাম হয়ে গেল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই কি শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামে রামচন্দ্র।
এটা যদি কেউ তকমা দিয়ে দিল, ধরুন কেউ তকমা দিল এইমাত্র রেপ করে বেরিয়েছে, এইমাত্র ধর্ষণ করে বেরিয়েছে, তাকে শ্রী রামকৃষ্ণ তকমা দিয়ে দিল, এইটা নিয়ে সে রামকৃষ্ণ ওই বলতে আরম্ভ করলো তাদের ঘনিষ্ঠ লোকেরা। আপনারা যারা রামকৃষ্ণদেবকে বা শ্রী রামকৃষ্ণকে শ্রদ্ধা করেন, পুরুষোত্তম রামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, মহাপ্রভু রামকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তারা এটা নিয়ে আন্দোলন করবেন না, আওয়াজ করবেন না। এই পরম্পরা কবে বন্ধ হবে? কেন নীরব আপনারা? নীরবতা তো সম্মিতির স্বাক্ষর, নাকি ভীরুতা, নাকি কাপুরুষতা, নাকি সাহস নেই? স্বামী বিবেকানন্দ যেটা বলেছিল যে বাঙালি জাতি আগে শক্তি সঞ্চয় করুক, তাই তো ফুটবল খেলতে বলেছিল, শক্তি সঞ্চয় করুক, মনের সাহস আনয়ন করুক, তাদের মনের মধ্যে এক ভীরুতা কাপুরুষতা দূর হোক। বাঙালি জাতি তো কাপুরুষতা দীর্ণ জীর্ণ হয়ে গেল, ভীরুতায় দীর্ণ জীর্ণ হয়ে গেল, দুর্বলতার শেষ সময় চলে গেল। লজ্জা লাগে। এরা কবে সাবালক হয়ে যাই না। আমি কাকুর শাস্তি, কাকুর না, কাকু তো করে ফেলেছে, কাকু যাদের সাথে রিলেটেড, টাকা পয়সার চূড়ান্ত জায়গায়, যে আকাশের মাথায়, মহাসমুদ্রের কোথায়, এইটা নির্ণীত করে শাস্তির বন্দোবস্ত করুক। শুধু রাজনীতি নয়, শাস্তি হোক, অপরাধীর শাস্তি হোক। ধন্যবাদ।